নমস্কার। আজ আমি আপনাদের পড়ে শোনাব অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী বা আত্মজীবনীতে বিস্ফোরক সাবিত্রী। তার বরাবরের ইচ্ছে ছিল সংসার করবেন, বহু সন্তানের মা হবেন। জীবনসঙ্গীর জায়গায় কখনো রেখেছিলেন উত্তম কুমারকে, কখনো সর্বেন্দ্র সিংহকে, কিন্তু ব্যক্তিগত জীবনে কেউই তার সঙ্গে চিরস্থায়ীভাবে থাকতে পারেননি। তিনি ছিলেন একা, তার লড়াইও ছিল একার। আনন্দলোকে সাবিত্রী চট্টোপাধ্যায়ের যন্ত্রণাক্লিষ্ট জীবনীর প্রথম কিস্তি। নাটকে মেয়ে প্রয়োজন বলে রাস্তা থেকে যাকে তাকে ধরে নিয়ে আসবে? ইয়ার্কি হচ্ছে? কানা, খোড়া, ল্যাংড়া, ভিখিরি যে কাউকে ধরে আনবে? সে মেয়ে হলেই হলো? এটা একটা চেহারা? গায়ের রং কয়লার মতো কালো, কঙ্কালের মতো রোগা, এ আবার অভিনয় করবে? ভাগাও এটাকে। যিনি কথাগুলো বলেছিলেন তিনি বাংলা নাট্যজগতের এক সময়কার অত্যন্ত প্রভাবশালী এক প্রযোজক। যাকে কথাগুলো বলা হচ্ছিল তিনিও বাংলা নাটক এবং সিনেমার কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়। আর যাকে নিয়ে এই এতগুলো কথা বলা হলো সেই মানুষটা ছিলাম আমি। আনন্দলোকে আমার আত্মজীবনী হঠাৎ এই গল্পটা দিয়ে শুরু করার পিছনে একটা বিশেষ কারণ রয়েছে। অনেকেই বলবেন যে আত্মজীবনী সবসময় ইতিবাচকভাবে শুরু করা উচিত। আমার ছোটবেলার গল্প কিংবা আমার সাফল্যের গল্প দিয়ে। কেউ আমার চেহারা নিয়ে কটূক্তি করছেন, কিন্তু সেটা শুরুতে কেন? কারণ এটাই আমার সাফল্য যে এরকম চেহারা নিয়েও আজ আমি এই জায়গা অর্জন করতে পেরেছি। সেদিন সেই প্রযোজক আমার সম্পর্কে যা যা বলেছিলেন তা কিন্তু মিথ্যে নয়। ছোটবেলা থেকে এতটাই অর্থাভাবে বড় হয়েছি যে ঠিকমতো খাবার জুটতো না। আমি আর দিদি বিকেল হলেই বাড়ি বাড়ি ঘুরে বেড়াতাম, যদি কেউ দয়া করে একটু খাবার দান করেন। সেই মেয়ের চেহারা আর কি রকমই বা হবে? কিন্তু আমার প্রাপ্তি এটাই যে সেই ভিখিরি কঙ্কাল সুলভ চেহারা নিয়েও আমি বাংলা সিনেমা জগৎ দাপিয়ে বেরিয়েছি। কেড়ে নিয়েছিলাম আপনাদের প্রিয় মহানায়কের মনও। রক্তাক্ত পায়ে উত্তম কুমারের প্রথম দর্শন। কি সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মজীবনীর শুরুতে উত্তম কুমারের গল্প কেন? অনেকেই হয়তো ভ্রু কুঁচকে এই প্রশ্ন তুলবেন। উত্তর এটাই যে সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবনের বৃত্তে উত্তমদা একটা বিশাল জায়গা নিয়েছিলেন। তার অস্তিত্ব, তার অবদান অনস্বীকার্য। তাই আমার জীবনের
গল্প বলতে গিয়ে শুরুতেই উত্তমদাকে টেনে আনলাম। সচরাচর আমরা দেখি আত্মজীবনীর ক্ষেত্রে একটা সেট প্যাটার্ন ফলো করা হয়। প্রথমে ছোটবেলা, তারপর ইন্ডাস্ট্রিতে প্রবেশ, তারপর সাফল্যের গল্প, আর শেষ হয় বর্তমান সময় দিয়ে। কিন্তু আমার গল্পটা একটু ছক ভাঙা ছন্দে বলা যাক। ক্ষতি কি? হ্যাঁ, উত্তম কুমারের সঙ্গে আমার প্রেম ছিল, এটা লুকোনোর কিছু নেই। যদিও আমি ওর হাঁটুর বয়সী ছিলাম, তাও একে অপরের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছিল। প্রেম তো আর অত অঙ্ক কষে হয় না। তখন আমি টালিগঞ্জের বাড়িতে থাকি। আমার অভিনেত্রী হওয়া হতো না যদি না ভানু বন্দ্যোপাধ্যায় আমাকে আবিষ্কার করতেন। ভানুদার প্রসঙ্গে পরে আসছি। ওর আমার কেরিয়ারের প্রতি যা অবদান তা বলতে গেলে একটা গোটা বই শেষ হয়ে যাবে। যাই হোক, লেখার শুরুতেই যে প্রযোজকের উল্লেখ করলাম, যিনি আমার নিন্দে শুধু করেননি, নিমেষের মধ্যে আমার যাবতীয় আত্মবিশ্বাসের গলা টিপে শ্বাসরোধ করে দিয়েছিলেন, সেই প্রযোজকই ওই ঘটনার বছরখানিক পর ভানুদার মাধ্যমে আমাকে আবার ডেকে পাঠান। তার নাটক নতুন ইহুদির জন্য নির্বাচন করেছিলেন। ওরকম অপমানিত হওয়ার পরেও আমি কেন সেই প্রযোজকের ডাকে সাড়া দিয়ে নাটকটা করতে রাজি হয়েছিলাম, সেই সব গল্প পরে বলছি। আগে আসি আমার মনের মানুষ উত্তমদা প্রসঙ্গে। নাটকের রিহার্সাল পুরো দমে চলছিল। আমার অভিনয়েরও প্রশংসা শুনছিলাম সর্বত্র। বোর্ড রিহার্সালের দিন শুনলাম বিশিষ্ট কিছু মানুষদের আমন্ত্রণ জানানো হবে। সময়টা ৫-এর দশকের গোড়ার দিকে। নাটকের কি ফিডব্যাক সেটা তাদের কাছ থেকে শোনা হবে। সেই গুণীজনদের একজন ছিলেন উত্তম কুমার। মেকআপ রুমে রেডি হচ্ছি, তখন প্রথম জানতে পারি যে উত্তমদা আমাদের নাটকটা দেখতে আসছেন। আর ৫ জন বাঙালি কন্যার মতো আমারও সেই সময় স্বপ্নের পুরুষ ছিলেন উনি। ওকে নিয়ে কত স্বপ্নই না বুনে ফেলেছিলাম। সেই মানুষটা আমার অভিনয় দেখবেন, আমি তাকে চাক্ষুষ করব, এসব ভেবে উত্তেজনার শেষ ছিল না। আমি মেকআপ করার মাঝেই শুনলাম উনি চলে এসেছেন। আর নিজেকে সংযত করে রাখতে পারলাম না। অর্ধেক মেকআপ নিয়েই ছুট লাগালাম তাকে একবার দেখব বলে। দরজার পাশেই রাখা ছিল ড্রেসারের একটা বড় ট্রাঙ্ক। সেটার কোণ ছিল কাটা। দৌড়ে যেতে গিয়ে আমি হুমড়ি খেয়ে পড়ি ট্রাঙ্কটির উপর। ওই খোঁচায় পা কেটে গল গল করে রক্ত বেরোতে থাকে। কিন্তু আমার যেন কোনো হুঁশ ছিল না। রক্তাক্ত পা নিয়েই আমি আবার দৌড় শুরু করি। স্টেজের
উইংসের কোণে গিয়ে দেখতে পেলাম সামনের সারিতে মাঝামাঝি জায়গায় তিনি বসে আছেন, পায়ের উপর পা তুলে। আমার স্বপ্নের রাজপুত্র উত্তম কুমার। সেই সময়টায় পায়ের অসম্ভব যন্ত্রণাকেও হার মানিয়ে দিয়েছিল আবেগ ও ভালোবাসা। প্রথমে ভেবেছিলাম উত্তমদার সামনে মঞ্চে অভিনয় করব কিভাবে। পা দুটো থরথর করে কাঁপছিল, বুকের ভিতর কেমন যেন উথাল পাতাল অনুভূতি হচ্ছিল, গলা দিয়েও কোনো আওয়াজ বেরোচ্ছিল না। আমি একটা জায়গায় থমকে দাঁড়িয়েছিলাম, কিছুতেই নড়তে চড়তে পারছিলাম না। ওদিকে নাটক শুরু হবে, আমার ডাক পড়েছে। সরি। সেই মুহূর্তে আমার মনে হলো এটাই আমার কাছে সুযোগ। আমি যদি উত্তমদার সামনে অভিনয়টা ভালো করতে পারি, তাহলেই একমাত্র ওর আমাকে মনে থাকবে। ওটাই আমার একমাত্র অস্ত্র, ওর মনের মধ্যে একটু হলেও জায়গা করে নেয়ার। বিশ্বাস করুন, পরবর্তীকালে আমি অনেক ছবি ও নাটকে খুব ভালো অভিনয় করেছি হয়তো, কিন্তু সেদিন উত্তমদার সামনে সেই নাটকের মঞ্চে আমার অভিনয়ের পিছনে যে পরিমাণ প্রয়াস ও নিষ্ঠা কাজ করেছিল, সেটা হয়তো আর কোনোদিনও হয়নি। গোটা হলে আমার চোখ শুধু তার দিকেই ছিল, গোটা হলে আমার চোখ শুধু তার দিকেই ছিল। মনে হচ্ছিল বাকি হল যেন পুরো খালি, শুধু আমি আর আমার স্বপ্নের পুরুষ উত্তম কুমার রয়েছি সেই হলে। আমার প্রতিটি সংলাপ, অভিব্যক্তি শুধু তার জন্যই ছিল। 50 টাকা অগ্রিম, শর্ত আমাকে পিক অ্যান্ড ড্রপ দেবেন উত্তম কুমার। নাটকের রিহার্সাল শেষ হওয়ার পর যারা আমন্ত্রিত ছিলেন সকলেই তাদের মতামত জানাতে আমাদের সাজঘরের সামনে জড়ো হয়েছিলেন, কিন্তু আমার চাহনি ছিল শুধু তার দিকে। তিনি কি বলেন সেটা জানার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। আমার অভিনয় নিয়ে কি আলাদা করে কিছু বলবেন? আমাকে কি কোনো পরামর্শ দেবেন? মনের মধ্যে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। উত্তম কুমার সাজঘরের সামনে আসতেই সকলেও ওকে ঘিরে ধরেন। আমি এক কোণে ঠায় দাঁড়িয়েছিলাম, কিছুটা অভিমানও হচ্ছিল বটে। আমার মনে হচ্ছিল উনি তো আমার রাজপুত্র, আমার সঙ্গে দেখা করতে এসেছেন, তাহলে কেন অন্য লোকেরা ওর সময় নিচ্ছেন? এসব ভাবনা চিন্তা করতে করতেই হঠাৎ দেখি উত্তমদা ওই ভিড় সরিয়ে আমার কাছে এসে দাঁড়ালেন। এমনিতে আমি খুব ডানপিটে ছিলাম, মেয়েলি কোনো স্বভাব আমার মধ্যে ছিল না, কিন্তু ওই প্রথমবার আমি লজ্জাবতী লতার মতো ওর দিকে মুখ তুলে চাই। উত্তমদা
এতটাই ভদ্র যে আমার মতো একজন ক্ষুদ্র মাপের শিল্পীকেও আপনি বলে সম্বোধন করে বলেন, আপনি তো সাবিত্রী। আপনার অভিনয় খুব ভালো লেগেছে। আপনি আমাদের দলে নাটক করবেন? আপনার মতো ভালো অভিনেত্রী আমাদের দলে যোগ দিলে আমার খুব ভালো লাগবে। উত্তমদার দলের নাম ছিল কৃষ্টি ও সৃষ্টি। ওর কাছ থেকে এরকম প্রস্তাব পাবো সেটা স্বপ্নেও ভাবিনি। প্রত্যুত্তরে কি বলবো বুঝতে না পেরে আমি মূর্তির মতো থ হয়ে দাঁড়িয়ে থাকি। উত্তমদা আবারও বলেন, আমাদের নাটকের দলে যোগ দেওয়ার ইচ্ছে নেই তার মানে, তাই তো? নিমেষের মধ্যে আমি স্তব্ধতা কাটিয়ে ওকে বলি, যা কথা বলার আমার বাবার সঙ্গে বলতে হবে। সেই সময় বাবাই সব, আমার জীবনের সব সিদ্ধান্ত উনিই নিতেন। সেই দিনটা আমি কখনো ভুলতে পারবো না। অনুশোচনা বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। উত্তম কুমার আমার স্বপ্নের পুরুষ, তিনি আমাকে প্রস্তাব দিলেন, আর আমি কিনা তাকে বাবার অনুমতি নিতে বললাম। আমি কি করলাম? এটা ভেবে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছিল। উত্তম কুমারের মতো শিল্পী আমার বাড়িতে আসবেন বাবার অনুমতি নিতে, এটা ভাবাও দুষ্কর। কিন্তু আমারও কিছু করার ছিল না। বাবার মত না নিয়ে কিছু করা আমার পক্ষে অসম্ভব ছিল। বাবার সঙ্গে আমার কি সমীকরণ ছিল বা আমার পরিবারের অন্দরের কথা, সেগুলো পরে বলছি। আগে এই পর্বটা শেষ করি। তো যাই হোক, সেদিন আর মন খারাপ করে কিছু খাইনি। পরের দিন রিহার্সালেও যাইনি। বাড়ির লোক ভেবেছিলেন আমার হয়তো জ্বর এসেছে, কিন্তু আমি যে আসলে কিসে ভুগছিলাম সেটা আমিই জানি। পরের দিন দুপুর নাগাদ আমি বিছানায় শুয়ে হঠাৎ বাইরের ঘরে এক কণ্ঠস্বর শুনতে পেলাম। কে যেন বললেন, আসুন, ভেতরে আসুন, ভাঙা বাড়ি, আপনার ভিতরে আসতে কষ্ট হবে। বাবা বললেন, উত্তম কুমার এসেছেন। সেই মুহূর্তটা আমি কোনো দিনও ভুলতে পারবো না। ভাষায় প্রকাশ করারও ক্ষমতা নেই যে সে সময় আমার মনের মধ্যে ঠিক কী অবস্থা হয়েছিল। আমি যেরকম পোশাকে ছিলাম সেটা পরেই বাইরের ঘরে ছুট লাগাই। আমার তো তখন মাথার ঠিক নেই, একটা ঘোরের মধ্যে রয়েছি। উত্তমদা বাবাকে প্রণাম করে আমাদের ভাঙা খাটে বসলেন। বাড়িতে একটা চেয়ারও ছিল না যে ওকে বসতে দেব। আমার দিকে না তাকিয়েই উনি বাবাকে প্রস্তাব দিলেন, আপনার মেয়ে সাবিত্রীকে আমাদের নাটকের দলে নিতে চাই। যদি আপনি অনুমতি দেন তো। আমি কথাগুলো শুনে বাবার চোখের দিকে তাকিয়ে থাকলাম। আমার চোখের পলক পড়ছিল না। বাবা কি বলবেন সেটা ভেবে বুকের ভিতরে ধড়ফড় করতে লাগলো। মনে হচ্ছিল এই যেন জ্ঞান হারিয়ে ফেলবো। বাবা কিছুক্ষণ ভাবনা চিন্তার পর উত্তমদাকে বললেন, আমাকে অনুমতি দিতে পারেন। উত্তমদা এত বড় একজন শিল্পী, তার দলে অভিনয় করা মানে আমার কাছে একটা বিশাল প্রাপ্তি।
কিন্তু এও শর্ত দিলেন যে উনি আমাকে একা ছাড়বেন না। তাই উত্তমদাকে আমাকে বাড়ি থেকে নিয়ে যেতে হবে, আবার রিহার্সাল শেষ হলে বাড়ি পৌঁছে দিতে হবে। উত্তমদা এক কথায় রাজি হয়ে গেলেন। আগের দিন থেকে চলতে থাকা আমার মনের সমস্ত উদ্বেগ, যন্ত্রণা, ভয় সব যেন নিমেষের মধ্যে উধাও হয়ে গেল। আমি নিজেকে ইতিমধ্যেই উত্তম কুমারের নায়িকা ভেবে নিয়েছি। মনে মনে কত কিছু কল্পনা করতে শুরু করে দিয়েছি। হঠাৎ বাবার কথায় সব কেমন যেন আবার ঘেটে গেল। উত্তমদা উঠতেই যাচ্ছিলেন, বাবা তাকে আটকে বললেন, আমার আর একটা কথা আছে। আমাদের সংসারে খুব অভাব, মেয়েদের ঠিকমতো খেতে দিতে পারি না। ওকে যদি নাটকের জন্য ছাড়ি তাহলে আপনাকে কিছু টাকা দিতে হবে। বাবা উত্তমদার সঙ্গে বাঙাল ভাষাতেই কথা বলছিলেন, কিন্তু আপনাদের বোঝার সুবিধের জন্য আমি চলতি বাংলায় লিখলাম। বাবার কথাগুলো শুনে আমার মাথায় বাজ পড়ল। এ যে তীরে এসে তরি ডোবা, বাবা এটা কি বললেন? লজ্জা আর অপমান বোধ আমার ভিতরটা যেন জ্বালিয়ে দিচ্ছিল। কিন্তু উত্তমদা হাসি মুখে বাবাকে জিজ্ঞেস করলেন, কত টাকা দিতে হবে বলুন? বাবা দাবি করলেন 50 টাকা অগ্রিম। উত্তমদা পকেট থেকে একটা 50 টাকার নোট বার করে বাবার হাতে দিলেন। সেদিন বাবার ওপর খুব রাগ হয়েছিল, কিন্তু পরে উপলব্ধি করেছিলাম পেটের মারাত্মক টানে বাবা সেদিন ওই কথাগুলো বলেছিলেন। আসলে আমরা কত কষ্টে বড় হয়েছি সেই প্রসঙ্গে এখনো যায়নি। সেটা জানতে পারলে আপনারা হয়তো বাবার ওই কথাগুলো বলাকে সমর্থন করবেন। পরের দিন আমি মুখে স্নো পাউডার, চোখে কাজল আর কপালে একটা ছোট টিপ পরে তৈরি হয়েছিলাম। যদিও মনের মধ্যে একটা আশঙ্কা ছিল, সত্যি উত্তম কুমার নিজে আসবেন তো আমাকে নিতে, নাকি কোনো লোক পাঠাবেন। ঠিক বিকেল 3টের সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ। বাইরে গিয়ে দেখি ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি পরে উত্তমদা দাঁড়িয়ে, তার চুল ব্যাক ব্রাশ করা, আর তার পারফিউমের গন্ধ যে কাউকে মোহিত করবে। আমাকে জিজ্ঞেস করলেন আমি প্রস্তুত কিনা। উত্তমদার একটা গুণ ছিল, উনি খুব পাংচুয়াল ছিলেন, কখনো লেট করতে দেখিনি ওকে। সেই থেকে আমাদের গল্পের শুরু। টালিগঞ্জ থেকে ভবানীপুর ট্রামে চেপে যাওয়া আসা। আজকে এখানেই শেষ করলাম। অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মজীবনীকে কেন্দ্র করে দ্বিতীয় অধ্যায় নেক্সট ভিডিওতে আনছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।